আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো, একটু টেনশনে আছো, পরীক্ষা চলছে। কোনো সমস্যা নাই। ওয়ান্স অ্যাগেইন তোমাদের সাকিব ভাই আবারও ব্যাক তোমাদের জন্য ওয়ান শট ক্লাস নিয়ে। 2021-22-এর পরে তেমনভাবে ওয়ান শট নেওয়া হয়নি। 2023-24 সালে ওইভাবে এফোর্ট দিয়ে ওয়ান শট নেওয়াই হয় নাই। বাট এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আবারও অ্যানালাইসিস করে সবগুলা বিগত বছরের প্রশ্নগুলোকে একত্রিত করে যেন তোমার পরীক্ষায় যা যা পড়াবো সেখান থেকেই যেন কমন পড়ে, তুমি যে বোর্ডেরই হও না কেন, সেভাবেই এই ওয়ান শট ক্লাসটা গোছানো হয়েছে। সো আজকে গুণগত রসায়ন শুরু করতেছি। সো দেরি না করে আমরা চলো ক্লাসের কন্টেন্টে চলে যাই। আমরা একদম টাইপ ভিত্তিকভাবে আগাবো এবং টাইপ ভিত্তিকভাবে প্রথম প্রশ্নটা দেখতে পারতেছো, একদম ইজি একটা প্রশ্ন। আমরা পরমাণু এবং পরমাণুর কণিকা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের পরমাণুর যে তিন ধরনের কণিকা আছে, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। সো একটা ট্রিক্স তোমরা অবশ্যই মাথায় জানো। স্থায়ী মূল কণিকা কারা কারা বলো তো ভাইয়া? স্থায়ী মূল কণিকা আমরা জানি হচ্ছে পেন, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন। ইতে ইলেকট্রন, এনে হচ্ছে নিউট্রন, আর এইটাতে পিতে হচ্ছে প্রোটন। আর হচ্ছে অস্থায়ী মূল কণিকা কিভাবে মনে রাখবা? আমরা একটা ছন্দ জানি, মনে আছে তোমাদের? নিউ আন্টির এগুলো কিন্তু পরীক্ষা আইসা পড়তে পারে। পাজি মে গার্ডেনে বসে মন পেল। ছন্দটা চট করে লিখে ফেলো, গার্ডেনে বসে মন পেল। ভাই এটা দ্বারা কি বুঝাচ্ছে? বুঝলাম না কিছুই। দেখো ভাইয়া, একদম সিম্পলি বুঝাইয়া দিচ্ছি, টেনশন করো না। নিউ দিয়ে নিউট্রিনো, মনে রাখো, নিউ দিয়ে নিউট্রিনো, আন্টি দিয়ে অ্যান্টি নিউট্রিনো। বুঝতে পারছো? আন্টি দিয়ে কি? অ্যান্টি নিউট্রিনো। পাজিতে পজিট্রন, এটা একবারে পড়ায় দিচ্ছে, আজীবন মনে থাকবে। মেতে হচ্ছে মেসন, গার্ডেনে হচ্ছে গ্রাভিটন, বসেতে হচ্ছে বোসন, আর মনতে হচ্ছে মিউন। ঠিক আছে, মিউন। আর হচ্ছে পেলোতে হচ্ছে পায়ন। এরা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। বুঝতে পারছো? এরা কি? অস্থায়ী মূল কণিকা। আরেকটা আছে হচ্ছে কম্পোজিট কণিকা। মনে রাখবা, কম্পোজিট কণিকা একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন কণা। সো এটা মনে রাখলে এই রিলেটেড যা যা প্রশ্ন আছে তুমি কিন্তু পারবা। তাহলে দেখো কোন কণিকার কি বলছে আমাদের? স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে কি হবে উত্তর বলো তো? দেখো, ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটা একটাও হবে না, এগুলো স্থায়ী মূল কণিকা। উত্তর কি? মেসন। আমার আগে তোমরা উত্তর দিয়ে দিয়েছো আমি জানি। পরের প্রশ্নটায় যাই। কোনটি কম্পোজিট কণিকা? একটু আগে পড়ছি আলফা কণা আর ডিউটেরন কণা। সো অ্যান্সার কি? আলফা কণা। তারপরে যাই আমরা, দেখো কোনটি আলফা কণা? আলফা কণা নিয়ে। সো আলফা কণা আমরা কি জানি? আলফা কণাকে বলা হয় হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। কি বলা হয়? হিলিয়াম নিউক্লিয়াস। এখন ভাইয়া, এই হিলিয়াম নিউক্লিয়াস জিনিসটা কি? অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে এই যে একটা নিউক্লিয়াস। তো হিলিয়ামের কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন যদি সরায় নিই আমরা হিলিয়াম থেকে, লেটস সে আমি এই ইলেকট্রনও সরায় নিলাম, এই ইলেকট্রনও সরায় নিলাম, তারপর যে নিউক্লিয়াসটা থাকবে এটাকে বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম থেকে আমি দুইটা ইলেকট্রন সরায় নিব। বুঝতে পারছো? হিলিয়াম তো 2 4, তো তখন এটাকে আমরা কি বলবো? আলফা কণা বলবো। সো আলফা কণা কি? দ্বিধনাত্মক কণা। প্রোটন আছে দুইটা, ভর সংখ্যা 4, নিউট্রন কত? ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন পাই, নিউট্রন হচ্ছে দুইটা। তাহলে দেখো, এতে দুটি প্রোটন দুটি ইলেকট্রন আছে? কখনোই না। ইলেকট্রন আছে? ইলেকট্রন কিন্তু শূন্য ভাইয়া, ইলেকট্রন শূন্য। এটা খুব ধীর গতি সংকরণ না। ইহা ধনাত্মক চার্জিত কণা? অবশ্যই। এর ভর সংখ্যা 2 না। সো অ্যান্সার কি? সি নাম্বারটার উপরেরটা দেখি। একটি প্রোটন একটি নিউট্রন না, দুটি নিউট্রন দুটি প্রোটন। অ্যান্সার কি? বি নাম্বারটা। সো আলফা কণা নিয়ে দুইটা প্রশ্ন কিন্তু আমরা পড়ে ফেলছি। উপরেরটা নিচেরটা দেখো, কুমিল্লা বোর্ড 19-এ আসছে, কুমিল্লা বোর্ড 21-এ আসছে। আমি একটু ফাস্ট পড়াচ্ছি কারণ অনেক কিছু পড়ায় দিব, টেনশন করিও না। তুমি জাস্ট দেখে যাও, দেখে গেলেই দেখবা পরীক্ষার হলে মাথায় ঢুকে গেছে। টেনশন নেহি লেনে কা হে বাবা, সাকিব ভাই হে ইহা। তারপরে দেখো, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ? এটা একদম মুখস্থ করে ফেলবা, 7350 গুণ। সো এটা অঙ্ক করেও করা যায়। তুমি ইলেকট্রনের ভর আলফা কণার ভর তুমি ডিভাইডেড করো, তাইলে পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। এটা আমরা আর করে দেখাচ্ছি না। ইলেকট্রনের চার্জ কত? আমরা দেখো, কুলম্বে যদি বলে তাহলে কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর যদি তোমাকে যদি বলা হয় ইলেকট্রনের চার্জ ইএসইউ এককে কত, তাহলে কি হবে বলো তো?
4.8 ইন্টু 10⁻⁻10। বুঝছো? চার্জ উল্লেখ করার সময় আমরা কিন্তু সাইনটা দিব না, বুঝছো? এই যে মাইনাসটা দিব না। আবার দেখো এই যে এইখানে চার্জ উল্লেখ করার সময় মাইনাসটা কিন্তু দেই নাই। তারপরে আসেন স্যার, প্রোটনের প্রকৃত ভর কত? অনেকে বি নাম্বারটা দাগায় দিবা 1.66 ইন্টু 10⁻24, বাট না ভাইয়া, এটা হবে না। 1.673, মনে রাখবা 1.673 ইন্টু 10⁻24। একটু ফাস্ট আগাচ্ছি যেন তোমার মাথায় ঢুকে। পরেরটা দেখেন, আমরা এরপরে আইসো পড়বো সেকেন্ড টাইপটায়, অর্থাৎ আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রিক, চারটা জিনিস আছে। সো আমি একটু সংক্ষেপে বলে দিই। দেখো, আইসোটোপ যখন বলবে দ্যাট মিন্স কি, প্রোটন সমান, তাই না? প্রোটন সমান, আর ভর কি হবে? ভর ভিন্ন ভিন্ন, ঠিক আছে? প্রোটন সংখ্যা সমান, ভর ভিন্ন ভিন্ন। আচ্ছা, তারপরে আইসোটোন, আইসোটোনে কি হবে? শেষেরটা মনে রাখবা, নিউট্রন সমান কি? নিউট্রন সমান। আর আইসো যখন বার বলবে, বার মানে কি? ভর, তাহলে ভর সমান। যখন আইসো ইলেকট্রিক বলবে ভাইয়া, আইসো ইলেকট্রিক, তাহলে কি বলবা? ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান। বুঝছো? এই চারটা জিনিস মাথায় রাখবা। সো এখন সবার উপরের যদি দেখি আমি, দেখো নিচের গুলা হচ্ছে প্রোটন সংখ্যা 14, 15, 16, প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন 30, 31, 32। দ্যাট মিন্স এটা অবশ্যই অবশ্যই আইসোটোন হবে। দেখো 30 থেকে 14 বাদ দিলে, দেখো সিলিকন 30, আর উপরে কত? সরি, উপরে 30 আর নিচে কত? 14, গ্যাপ কত? 16। 30 থেকে 14 বাদ দাও, 16। 31 থেকে 15 বাদ দাও, 31 থেকে 15 বাদ দাও ফসফরাস, তাহলে কত থাকে? 16। অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে। দেখো 32 থেকে 16 বাদ দাও, কত থাকে গ্যাপ? 16। সো সবগুলা নিউট্রন সংখ্যা সমান। এই ভর থেকে প্রোটন বাদ দিলে আমরা নিউট্রন পাই, তাহলে এটা কি? আইসোটোন। এ নাম্বারটা অ্যান্সার। পরেরটা যদি যাই, যেসব পরমাণুর ভর সংখ্যা একই, দেখো কি বলছে? ভর একই, দ্যাট মিন্স কি হবে? আইসোবার, ঠিক আছে? বার, আইসোবার, ভর একই। আইসোটোনের উদাহরণ কোনটি? দেখো আইসোটোন আরেকটা আসছে, একটু মিলাও। দেখো 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 14 থেকে 6 বাদ দিলে 8, 16 থেকে 8 বাদ দিলে 8। অ্যান্সার কি? এ নাম্বারটা। বুঝছো? আইসোটোন কি? উপরেরটা থেকে নিচেরটা বাদ দিবা, একদম সহজ। 3 থেকে 2 বাদ দিলে কত? 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। দেখো 2, 1 এদের পার্থক্য সমান না কিন্তু। দেখো 8 আর 14 থেকে 7 বাদ দিলে কত থাকে? দেখো 7, 8, 7 সমান না। 13 থেকে 6 বাদ দিলে 7, 17 থেকে 8 বাদ দিলে কত হয়? 9, সমান না। শুধুমাত্র এই নাম্বার অপশনটাতেই সমান। তারপরে দেখো ক্যান্সারের চিকিৎসায় আইসোটোনের কিছু ব্যবহার আছে, আইসোটোপের কিছু ব্যবহার আছে। দেখো ক্যান্সার চিকিৎসায় আমরা সামনে আরো বিস্তারিত পড়ব। ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় রেডন ব্যবহার করা হয়। বুঝছো? একটু মনে রাখবা। তারপরে যদি বলা হয় তেজস্ক্রিয় কোবাল্ট 60, এইটাও ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। কোবাল্ট 60 যে আইসোটোপটা আছে, এইটাও ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। পরেরটা দেখো, আমরা এখন আইসা পড়ছি আরেকটা টাইপে, রাদারফোর্ডের পরমাণু মডেল। বুঝতে পারছো? রাদারফোর্ড পড়বো, তারপরে বোর পড়বো, এভাবে ধাপে ধাপে আগাইতে থাকবো। বুঝতে পারছো? আমাদের টার্গেট হচ্ছে এই ক্লাসটা দিয়ে যা যা রিভাইজ করব সব যেন আমার মাথায় ঢুকে যায়। ক্লাসটা করার পর, ক্লাসটা শুধু করার পরে যেন সব কিছু মাথায় থাকে, মানে যেগুলো ইম্পর্টেন্ট কোনো কিছু যেন মিস না যায়। আর আমার সাথে সাথে তুমিও প্র্যাকটিস করো, তাইলে তোমার জন্য অনেক ভালো হবে। সো দেখো, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি? দেখো কি বলছে? করে নাই। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কোনটা ব্যবহার করে নাই। বুঝতে পারছেন স্যার? আমরা কি এই কোনটা করে নাই পরীক্ষার হলে কি এই নাই জিনিসটাই মাথায় থাকে না। সো আমাদের মাথায় রাখতে হবে কোনটা করে নাই এটা। সো দেখো সে কি হিলিয়াম নিউক্লিয়াস আলফা কণা ব্যবহার করছে, স্বর্ণের পাত, পাতলা স্বর্ণের পাত ব্যবহার করছে, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করছে। মনে রাখো জিঙ্ক সালফাইড ZnS, ZnSO4 না কিন্তু, পরীক্ষায় তোমার কনফিউজ করার জন্য কি দিবে? ZnSO4, জিঙ্ক সালফাইড। সো নিউট্রন ব্যবহার করছিল না, এই নিউট্রনটা ব্যবহার করে নাই। এই জিনিসটা একটু মাথায় রাখবা, সে কি নিউট্রনটা ব্যবহার করে নাই। পরেরটা যদি দেখি, রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা, একটু আগেই দেখছি জিঙ্ক সালফাইড, ড জিঙ্ক সালফাইড না কিন্তু, এই দেখো এইগুলা ট আর ড দিয়ে, দেখছো? জিঙ্ক সালফেটও না কিন্তু। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো ভাইয়া, পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলাই আমাদের ভুল হয়ে যায়। সো এই ভুলগুলাই কিন্তু পরীক্ষার হলে করা যাবে না। পরেরটা দেখো, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়। দ্যাট মিন্স কি? দেখো
ম্যাক্সিমাম আলফা রশ্মি ভেদ করে চলে যাচ্ছে, মানে কি অধিকাংশ স্থান ফাঁকা। তাহলে কি পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, একদম সহজ জিনিস, এগুলো 9-10 থেকে পড়ে আসতেছো, এই কারণে ফাস্ট ফরওয়ার্ড ভেয়ে চলে যাচ্ছি। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, কোন বিজ্ঞানী প্রমাণ করেন? এটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে তো আসছে, সেন্সার কি রাদারফোর্ড, ইজি। এখন আসেন আমরা চলে যাব বোর পরমাণু মডেল। ও রাদারফোর্ডে আরেকটা আছে প্রশ্ন, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? সো এটা কি রাদারফোর্ড সৌর মডেল, ঠিক আছে, ডি নাম্বারটা। তারপর দেখো রাদারফোর্ডের সীমাবদ্ধতা পড়ছিলাম না অনেকগুলা, সীমাবদ্ধতার ভিতরে একটা ছিল কিন্তু এরকম, ধরো একটা ইলেকট্রন বা আবর্তন যদি করে এইভাবে, সো সে ক্রমাগত আবর্তন করতে থাকলে ক্রমাগত সে কি করতে থাকে, শক্তি হারাইতে থাকে, শক্তি হারাইতে থাকে। সো বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই ধারণাটা দিচ্ছিল। তো দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত কি করে, শক্তি বিকিরণ করে, মানে কি শক্তি হারাইতে থাকে, শক্তি হারাইতে থাকে। তারপরে দেখেন পরেরটা, কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? দেখো কক্ষপথ বোর পরমাণু মডেল না, ঠিক আছে, বোর পরমাণু মডেলের শুরুতেই কি কক্ষপথ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, নিউক্লিয়াসের চারপাশে কতগুলো স্থির কক্ষপথ রয়েছে, ওকে, যার শক্তিও নির্দিষ্ট। তারপর দেখো বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? তো আমরা জানি এটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখো কতবার আসছে, কতবার আসছে, এবং তোমার পরীক্ষাতেও আসবে, আমি লিখে দিলাম তোমার পরীক্ষাতেও আসবে, মনে রাখবা যাদের একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এই জিনিসটা মাথায় রাখবা, কার এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এখন দেখো হিলিয়াম ইলেকট্রন কয়টা, দুইটা। হাইড্রোজেন প্লাস কোনো ইলেকট্রন আছে, নাই, জিরো। হাইড্রোজেন একটা ইলেকট্রন প্লাস মানে কি ওই ইলেকট্রনটাও নাই। হাইড্রোজেন মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন আছে, বুঝছো, কারণ হাইড্রোজেন একটা ইলেকট্রন মাইনাস মানে কি একটা গ্রহণ করছে। বেরিলিয়াম 3+, বেরিলিয়ামের 3+ মানে কি, দেখো বেরিলিয়ামের 4টা ইলেকট্রন, 3+ মানে 3টা চলে গেছে, এইখানে একটা ইলেকট্রন আছে, অ্যান্সার কি ডি নাম্বারটা, বেরিলিয়াম 3+। মাথায় ঢুকাইতে পারছি আমি তোমাদের, বেরিলিয়াম 3+ মানে কি একটা ইলেকট্রন আছে। তারপরে দেখেন পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত? দেখো আমরা n-তম কক্ষপথের জন্য কৌণিক ভরবেগের মান কি জানি, mvr = nh / 2π, এই সূত্রটা পড়ছি না, ঠিক আছে, কৌণিক ভরবেগের সূত্র। তাহলে তৃতীয় কক্ষপথ দেখো কি বলে দিচ্ছে, তৃতীয় কক্ষপথ মানে কি n হচ্ছে কক্ষপথ, মনে রাখবা nটা কি কক্ষপথ। তো এইখানে যেহেতু তৃতীয় কক্ষপথ বলছে, আমি কি বলবো 3h / 2π, বুঝা গেছে। সো দেখো 3h/2π, অ্যান্সার কি সি নাম্বারটা, mvr = nh/2π, এটা হচ্ছে n-তম কক্ষপথের কৌণিক ভরবেগের সূত্র। পরেরটা দেখো প্লাঙ্কের ধ্রুবকের মান কত? আমরা কি জানি 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, এককটা মাথায় রেখো, 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, এটা কি প্লাঙ্কের ধ্রুবকের মান। পরেরটা যদি দেখি, স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? দেখো স্বাভাবিক অবস্থা হাইড্রোজেন পরমাণুর, একটু বুঝো এটা ক্যালকুলেশন করতে হবে, কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখন দেখো হাইড্রোজেন পরমাণুর n এর ভ্যালু কত, 1, ঠিক আছে, h কত 6.626 × 10⁻³ ঠিক আছে, 2π 2 × 3.1416, এটা ক্যালকুলেটরে বসাই আমরা, স্যার দেখি আমরা যদি ক্যালকুলেটরে বসাই 6.626 x⁻³ divided by 2 × 3.1416, 1.054, 1.055 বা 05 × 10⁻³ এই নাম্বারটা অ্যান্সার, 1.05 × 10⁻³ পরেরটাই যদি যাই আমরা, বোরনের শেষ ইলেকট্রন, দেখো বোরন ইলেকট্রন বিন্যাস করে ফেলো, বোরন 1s2 2s2 তারপর কি 3s 2p1, তাই না, এটি তো বোরনের ইলেকট্রন বিন্যাস, তাই না, 1s2 2s2 2p1, এটা 2 দিয়ে দিই, হ্যাঁ। তো বোরন কত 5, শেষটা কত 2p1। এখন বলছে শেষ ইলেকট্রনে n এর মান কত, দেখো n এর মান কিন্তু 2, 2p মানে কি n এর মান 2, বুঝতে পারছো। সো mvr = twice h / 2π, তো 2 কাটা h/π, তাই না,
এইচ বাই পাই আছে, ডি নাম্বারটা অ্যান্সার। বুঝছো? একটু ট্রিকি প্রশ্ন, এই জিনিসগুলা ইনশাল্লাহ পারবা। তারপর দেখো বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? দেখো এনতম শক্তি স্তরে কয়টা? তো আমরা জানি এন ল্যামডা সংখ্যক, ঠিক আছে, এন ল্যামডা সংখ্যক, টোয়াইস পাই আর ইকুয়াল টু বৃত্তের পরিধি টোয়াইস পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। সো এখন দেখো চতুর্থ শক্তি স্তরে কয়টা পূর্ণ তরঙ্গ? দেখো চতুর্থ শক্তি স্তরে 4টা পূর্ণ তরঙ্গ, 4 ল্যামডা, এন এর মান 4, চতুর্থ শক্তি স্তরে এন এর মান 4, সো কয়টা পূর্ণ তরঙ্গ? 4টা। তো তোমাকে যদি বলা হয় পঞ্চম শক্তি স্তরে 5টা, ষষ্ঠতে 6টা, এইভাবে চলবে। বুঝতে পারছো? আমাদের পরবর্তী টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এবং কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। সো কোয়ান্টাম সংখ্যায় কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। এইখান থেকে একটা এমসিকিউ বা একাধিক এমসিকিউ আসতে পারে, যে বোর্ডেরই হও না কেন। সো মনোযোগ দিয়ে যে কয়টা প্রশ্ন করাই কোয়ান্টাম সংখ্যা থেকে সবগুলো একটু দেখো। সো প্রথম প্রশ্নটা কি রাখছি দেখো, ষষ্ঠ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? সো একটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 2n², সূত্রটা হচ্ছে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এখন ষষ্ঠ প্রধান শক্তি স্তর মানে কি n = 6, তাহলে আমরা কি বলবো 2 × 6² মানে কি 2 × 36 = 72, 72টা ইলেকট্রন থাকতে পারে। অ্যান্সার কি? ডি নাম্বারটা চট করে দিয়ে দিচ্ছি। পরের প্রশ্নটায় যদি যাই, একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটালে সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে। অরবিটাল বুঝো তো, ধরো এই যে এস অরবিটাল, এই পি অরবিটাল, ঠিক আছে, এস অরবিটাল একটা অরবিটালে তো 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। পি অরবিটাল কয়টা? 3টা, কয়টা ইলেকট্রন থাকতে পারে? 3টা অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে। সো একটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন কখনো থাকতে পারে না। পরের প্রশ্ন, সোডিয়ামের সর্ববহিস্থ মানে সবচেয়ে বাইরের ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সংখ্যাগুলো সঠিক? দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, সবচেয়ে বাইরেরটা কোনটা? একটু তাকান ভালোভাবে স্যার, 3s1, তাই না? 3s1। সো এখানে n = কত? 3। এস এর জন্য এল এর মান কত? এল এর মান 0 হইলে আমরা জানি এস, 1 হইলে পি, 2 হইলে ডি, 3 হইলে এফ। এই জিনিসটা আমরা জানি না। তো এল এর মান কত? 0। তাহলে দেখো 3 0, তারপরে দেখো এল এর মান 0 হইলে এম এর মানও 0। বুঝতে পারছো? আর এল এর মান 1 হইলে এম এর মান কত? 0 ± 1। এল এর মান 2 হইলে এম এর মান কত? 0 ± 1 ± 2। বুঝছো ভাইয়া? এইভাবে চলতে থাকে। সো এল এর মান 0, এম এর মানও 0। এখন দেখো ইলেকট্রন, প্রথম ইলেকট্রন, সো প্রথম ইলেকট্রনটাকে তুমি +½ দিবা, এস = +½ পরের ইলেকট্রনটাকে -½ বুঝতে পারছো? এত প্যাচ করার দরকার নেই। প্রথম ইলেকট্রনটাকে +½ পরেরটাকে -½ দেখো 3 0 0 +½ শেষ, খেলা শেষ। ওকে, তারপরে আসেন পরেরটাই যাই। পি অরবিটালের আকৃতি কি? দেখো আমাদের অরবিটাল আছে কয়টা? এস পি ডি এফ। এস অরবিটাল কি? গোলাকার বা বর্তুলাকার। পি অরবিটাল কি? ডাম্বেল আকৃতির। ডি অরবিটাল কি? ডাবল ডাম্বেল, বুঝছো? 2টা ডাম্বেল, বুঝছো? এফ অরবিটাল কি? জটিল আকৃতির। বুঝতে পারছো? জটিল আকৃতির আমরা এইভাবে দেখাই, এফ অরবিটাল, এফ অরবিটাল জটিল আকৃতির। খেয়াল আছে? তাহলে দেখো পি অরবিটাল মানে কি? ডাম্বেল। যদি ডাবল ডাম্বেল বলে দ্যাট মিন্স কি? ডি অরবিটাল। ওকে, তারপর দেখো পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোন উৎস থেকে? অরবিটালের ধারণা কোয়ান্টাম তত্ত্ব থেকে। নাইস, একদম সিম্পল। পরের প্রশ্ন, কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে? বুঝো, এটা মানে কি? এল এর মান চাইছে, n = কি? 4। তাহলে এল = কি হবে? 0 1 2 3। কারণ কি এল এর মান কি? 0 থেকে n-1 আমরা পড়ছিলাম না? 0 থেকে n-1 পর্যন্ত। নাইস, বুঝছেন স্যার? তাহলে কয়টা আছে? 1 2 3 4, 4টা উপশক্তি স্তর। ক্লিয়ার? মাথায় ঢুকতেছে? ভাইয়া কিন্তু একদম পড়ানোতে ফোকাসড। সো তোমরাও পড়ায় ফোকাস থাকো। ইনশাল্লাহ গুণগত রসায়ন থেকে যে কয়টা এমসিকিউ আসুক এই ক্লাস থেকেই তোমার হয়ে যাবে। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, পরেরটা দেখো, এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? দেখো এফ উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? দেখো এফ, এসপিডিএফ। সো এল = আমরা কি বলছি? 0 হইলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি, আর 3 হইলে এফ।
তাহলে কি হবে অ্যান্সার 3। ওকে, ডান। পরের প্রশ্ন দেখেন, কোনটি আকৃতি প্রকাশ করে? মনে রাখবা 4টা কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে প্রধান, তারপরে কি সহকারী, ঠিক আছে, তারপরে চুম্বক, আরেকটা কি স্পিন। ওকে, এই 4টা প্রধান কোয়ান্টাম সংখ্যা, কক্ষপথের আকার, বুঝছো কার আকার? কক্ষপথের আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি, মনে রাখবা উপশক্তি স্তরের আকৃতি। চুম্বক কোয়ান্টাম সংখ্যা চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি অরবিটালের দিক নির্দেশ করে বা ঘূর্ণন প্রকৃতি নির্দেশ করে, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা অরবিটালের দিক, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। সো চুম্বকটা হচ্ছে ঘূর্ণন, এইভাবে মনে রাখবা। হ্যাঁ, তো এখন দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনটি আকৃতি প্রকাশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরেরটা দেখো 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি এল এর মান কত? তো ডি আছে, দেখো 3D, তো এল কত হইলে ডি? এল ইকুয়াল টু 2 হইলে, সো এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা মিন্স কি এল এর মান 6। পরেরটা দেখো পরমাণু উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি 2 × 12 + 1, ঠিক আছে। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি 2 × 12 + 1। পরেরটাই যদি চাই, চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি? চতুর্থ শক্তি স্তরে অরবিটাল চাইছে কিন্তু, হ্যাঁ, অরবিটাল মিন্স কি n স্কোয়ার, আর ইলেকট্রন চাইলে 2n স্কোয়ার, তো কয়টা হবে? 16টা, 4 স্কোয়ার 16, ঠিক আছে স্যার। পরেরটাই চাই, পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য m এর মান কোনটি? কতটি তৃতীয় শক্তি স্তরের জন্য? n = 3, তাহলে l = কি হবে 0 1 2 n-1 পর্যন্ত। 0-র জন্য m এর মান 0, ঠিক আছে, m এর মানগুলো দেখাই। এটার জন্য 0 +1 -1, এটা কি হবে 0 +1 -1 +2 -2, বুঝছো স্যার? তাহলে দেখো 5 3 8 আর 1 9, টোটাল কয়টা পাইছি? 9টা। টোটাল কয়টা? 9টা পাইছি। ক্লিয়ার? এভাবে হিসাব করে ফেলবা। তারপর দেখো কোয়ান্টাম সংখ্যার মান n = 4, l = 3 অরবিটাল কি হবে? দেখো n 4, l 3 মানে কি f না? দেখো 0 মানে s, ঠিক আছে, 1 মানে p, তারপরে 2 মানে d, 3 মানে f, বুঝছো? এগুলো হচ্ছে l এর মান, তাহলে 4f, অ্যান্সার কি ডি নাম্বারটা। পরেরটা যাই, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে অরবিটাল। নাইস। পরেরটাই যাই, কোন অরবিটালটি সম্ভব? দেখো s p d f, এইভাবে পড়বো 1 2 3 4। এর আগে যেগুলো আছে এগুলো অসম্ভব, যেমন 1p অসম্ভব, তারপর 1d 2d অসম্ভব, 1f 2f 3f অসম্ভব, তাহলে এরা কি সম্ভব না, বুঝছেন স্যার? কারণ কি n+l রুল। কারণ কি এইখানে দেখো n = 1, l = কত 1, n-l কখনো সমান হইতে পারে না, বুঝতে পারছো? n-l কখনো সমান হইতে পারে না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে কোনটা অসম্ভব, কোনটা সম্ভব বলছে? তাহলে 5s-টা সম্ভব, বাট 2d সম্ভব না, 3f সম্ভব, 1p সম্ভব, ঠিক আছে। সো এইভাবে শর্টকাটে করে ফেলবা। পরেরটা দেখো, যদি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয় তবে সূত্রটা কি? দেখো অনেকে ঘাবড়ে যাবা, m = আমরা কি জানি 12 + 1, ঠিক আছে। তো আমরা কি বলবো? l = m - 1, মানে এই যে -1 আসলো /2, তো অ্যান্সার কি সি নাম্বারটা। l = কি আসবে? m - 1/2, এইভাবে অঙ্কটা করে ফেলবা। 4f অরবিটালে n+l এর মান কত? দেখো n এর মান তো 4, l এর মান কত 3, তাহলে n+l কত 7, সো অ্যান্সার কি সি নাম্বারটা। ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? বুঝছো স্যার? কি বলছে? ক্রোমিয়ামের সবচেয়ে বাইরের স্তরের জন্য, সবচেয়ে বাইরের স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তো এখন দেখেন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাই না? এইভাবেই তো যাবে। সো আমরা কি বলবো? ক্রোমিয়ামে 4s 3d 5। এখন কি বলছে? সর্ববহিস্থ শক্তি স্তরের জন্য, সর্ববহিস্থ স্তরের মানে এই যে 4s এর ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? n = কত 4, ঠিক আছে, l = কত 4s, l = 0, ঠিক আছে, m এর মান কত 0, আর s = কি দিব আমরা? +½ দিব, বুঝছো? প্রথম ইলেকট্রন যেহেতু। সো
এইখানে যেহেতু প্লাস হাফ নেই, প্লাস হাফ বা মাইনাস হাফ যে কোনো একটা দিতে পারো। সো দেখো 4 0 0 মাইনাস হাফ দিয়ে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে, মাইনাস হাফ দিয়ে দাও। আগেরটা মাইনাস হাফও দিতে পারো, প্লাস হাফও দিতে পারো, এটার কোনো বাধ্যবাধকতা নাই। এস ইকুয়াল টু দেখবা দুইটা একসাথে কনফিউজ করে দিবে না পরীক্ষায়, বুঝছো, কনফিউজ করে দিবে না, মাইনাস হাফ দিয়ে দিই। কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য, মানে কোনটা সঠিক? দেখো আমরা শর্তগুলো দেখে দিই। এন সবসময় এল থেকে বড় হবে, অসম্ভব কখন হবে? এন যদি এল এর সমান হয় বা এন যদি হচ্ছে লেস দেন এল হয় তাহলে ভুল, বুঝছো? তো এন আর এল সমান হইতে পারবে না, এন সবসময় এল থেকে বড় হবে। আচ্ছা, এল আর এম সমান হইতে পারবে, আর এল এম থেকে বেশি হবে, বাট এম কখনো যদি এল থেকে বেশি হয়ে যায় তাহলে আর এটা হবে না, বুঝতে পারছো? আর এসটা কি? এসটা অলওয়েজ হয় প্লাস হাফ নাইলে মাইনাস হাফের ভিতরে থাকতে হবে। সো আমরা দেখি, এই দেখো এখানে এন আর এল সমান হয়ে গেছে, এন ইকুয়াল টু 1 এল ইকুয়াল টু 1, কখনো সম্ভব? সম্ভব না। দেখো এখানে এন এল, এল 0, একটু ভালোভাবে বুঝো, এল 0 হইলে এমও তো 0 হবে, সো এটা ভুল আছে, বুঝছো? কারণ এল 0 হইলে এম তো 1 কখনো হইতে পারবে না, এল 1 হইলে এম 1 হইতে পারবে, বুঝছো? তারপরে দেখো 4 গেছে, 2 গেছে, -1 গেছে, সবই ঠিক আছে। দেখো এন বড়, তারপরে এল, এটা 2 হইলে 0 +1 -1 এটা হইতে পারে, এটাও ঠিক আছে। সো অ্যান্সার সি নাম্বারটা। ডি নাম্বারটা কেন হবে না? দেখো এল 1, তাই না? তাহলে এম কি হবে? এম 0 +1 -1, এই তিনটার যে কোনো একটা হবে, -2 তো হইতে পারবে না, বুঝছো? এমটা এল থেকে বড় হয়ে গেছে, তাই এটা ভুল। ওকে, তো এইটা কারেক্ট অ্যান্সার, কোনটা সম্ভব। বাকিগুলা কেন ভুল আমরা কিন্তু দেখে ফেলছি। পরেরটা দেখো, ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন দ্বয়ের, মানে এই দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, ক্যালসিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত 2, তাই তো, এটাই তো। তো n ইকুয়াল টু কত হবে? 4। l ইকুয়াল টু কত? l ইকুয়াল টু 0, ঠিক আছে, কারণ s অরবিটাল, বুঝছো? m ইকুয়াল টু কি হবে? 0। তারপর s প্লাস হাফ মাইনাস হাফ, দেখো 4 0 0 প্লাস হাফ মাইনাস হাফ, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। বাট 1 হবে 2 হবে কখনোই না, কারণ 4s বলছে। আর ইলেকট্রন দ্বয় সর্ববহিস্থ স্তরের, মানে সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন দ্বয় বলছে। আমি কি মাথায় ঢুকাইতে পারছি তোমাদের? নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য? আচ্ছা স্যার দেখি, n1 l0 m0 এটাই গ্রহণযোগ্য, বাকিগুলো কেন গ্রহণযোগ্য না? দেখো l যদি 1 হয় m কি কখনো +2 হবে না, m 0 +1 -1 হবে, বুঝছেন স্যার? পরেরটা দেখো 2 1 -2, দেখো 1 হইলে 0 +1 -2, 2 হইলে 0 +2, মানে সর্বোচ্চ 2 +2 -2 হইতে পারে, -3 তো হইতে পারে না। সো এই তিনটা কেন সম্ভব না? মাথায় ঢুকছে ভাইয়া? ওকে, আমি কিন্তু কোয়ান্টাম সংখ্যাটা ফুল ফোকাস দিয়ে পড়াচ্ছি যেন পুরোটা তোমার মাথায় ঢুকে যায়। ওকে, পরেরটা দেখবা, এগুলো পরীক্ষায় কমন এসে পড়বে। তার পরবর্তী টপিকে আমরা সুইচ করি। কোয়ান্টাম সংখ্যায় যা যা পড়াইছি মাথায় ঢুকছে তো ভাইয়া? মাথায় ঢুকছে তো? ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না, খুব ভালোভাবে মাথায় ঢুকবে। ওকে, নেক্সট টপিকে আমরা মুভ করি। আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। সো তিনটা নীতি আছে আমরা জানি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। সো আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি তিনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো চলো দেরি না করে কন্টেন্টে যাই। ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে কি বলছে একটু খেয়াল করো। উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? সো উপশক্তি স্তর মিন্স কি? ধরো 1s, তারপরে 2s, তারপরে কি 2p, এই যে উপশক্তি স্তরগুলো, এগুলোতে ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে আমরা জানি আউফবাউ নীতি, অর্থাৎ যার শক্তি কম। এটার আরেকটা বিকল্প রূপ আমরা কি জানি? n+l রুল, বুঝতে পারছো? অর্থাৎ 1s 2s 2p, এটা তুমি যদি দেখো এইখানে 1s এর n+l এর মান কত? n এর মান 1, l এর মান 0, কারণ s এর ক্ষেত্রে l এর মান 0, তাহলে n+l কত হয়? 1। এখানে কি আসবে? 2 + 0 2, তারপরে এখানে কি আসবে ভাইয়া? 2 + 1 3 আসবে। সো যার n+l এর মান কম, যার 1 এ আগে ঢুকবে, তারপরে 2, তারপরে 3-তে। এখন যদি দুটো সমান হয়ে যায়, দেখো ব্যাপারটা দেখো, ধরো হচ্ছে তোমার 4s আর আরেকটা ধরো হচ্ছে তোমার 3p ধরতে পারো, হ্যাঁ 4s আর 3p, একটু বুঝো 4s আর 3p। দেখো 4s এ
এন প্লাস এল এর মান কত একটু খেয়াল করো, এন প্লাস এল, তো 4 প্লাস 0 আমরা কি বলবো 4, আর 3p-তে এন এর মান কত 3, এন এর মান কত 1, তাহলে এন প্লাস এল কত হয় 4। এখন তোমরাই আমরা বলো 4s আর 3pর ভিতরে কার ভিতরে ইলেকট্রন আগে ঢুকবে? সো যার এন এর মান কম, ঠিক আছে, যার এন এর মান কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে। মনে রাখবা যার এন কম যখন সমান হয়ে যাবে, এন এর ভ্যালু কম, সেখানে ইলেকট্রন আগে ঢুকবে। মনে থাকবে ছোট মরিচের ঝাল বেশি, এইভাবে পড়াই ভাইয়ারা, কিভাবে পড়াই, ছোট মরিচের ঝাল বেশি। সো এখন দেখো ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন ঢোকার জন্য কি আউফবাউ নীতি, এটা প্যাচ লাগানো যাবে না। যদি হুন্ডের নীতি হইতো একটা উপশক্তি স্তরে একাধিক অরবিটাল থেকে অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে হুন্ডের নীতি মানে ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি সংখ্যক অযুগ্ম অবস্থায় বা সিঙ্গেল সিঙ্গেল আকারে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। মনে আছে তো ভাইয়া? পরেরটাই যাই, দেখো নিচের কোনটি আউফবাউ নীতির বিকল্প রূপ? কোথায় আসছে? ঢাকা বোর্ডে আসছে, এন প্লাস এল নিয়ম। পরের প্রশ্নটা যদি দেখি, দেখো এইখানে একটু মার্ক করা আছে, আমরা যদি দেখি ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? সো দেখো আমরা খেয়াল করি এন প্লাস এল রুল, ঠিক আছে, এখানে এন প্লাস এল কত 4, এখানে এন প্লাস এল কত 4। দেখো 4s থেকে আগে ঢুকবে কখনোই না, আগে 3p-তে ঢুকবে, সো এটা ভুল। তারপরে তুমি যদি দেখো 4s 3d, এটা কত 4, এই 3d-তে কত 5, কারণ এল এর মান কত 2, এটা 5p-তে কত 6, 4d-তে কত, 4d-তে হচ্ছে সুন্দরভাবে 6। এখন দেখো এইখানেও কি একটা ভুল আছে না? আগে কই ঢুকবে? 4d-তে ঢুকবে, কারণ দুইটা সমান, যার এন এর মান কম সেখানে আগে ঢুকবে, সো এইটাও ভুল। তারপরে দেখো এটা কত 4s 4, 3d কত 5, তারপরে 4p কত 5, তারপরে 5s কত 5। দেখো এইখানে দেখো 5 5 5, কিন্তু এন এর মান যেখানে ছোট আগে ঢুকছে, তারপরে যেটাই বড় সেটাই ঢুকছে, তারপরে যেটাই বড় সেটাই ঢুকছে, সো এটা কিন্তু রুলটা মানছে। এইখানে একটু চেক করি 5 4p কত 5, বাট এইখানে দেখো ভুল হয়ে গেছে, আগে 4p-তে ঢুকবে তারপরে 5s-এ ঢুকবে, কারণ যার এন এর মান কম সেখানে আগে ঢুকবে, সো অ্যান্সার কি বি নাম্বারটা। আশা করি এই টাইপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষা আইসেও পড়তে পারে, যে কোনো বোর্ডে আইসে পড়তে পারে। সো একটু 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 বুঝা আরেকবার দরকার হলে রিপিট করো, আরেকবার দরকার হলে রিপিট করো। পরেরটাই যাই, কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? কি 29 মানে কি? কপার 29 সর্বশেষ ইলেকট্রন, কপার 29, দ্যাট মিনস কি সর্বশেষ। আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস আর্গন, তারপরে কি 4s, তারপরে 3d-তে ঢুকবে। আগে কই ঢুকবে? আগে কি 3d-তে ঢুকবে? দেখো 3d কত 5 n প্লাস এল, 4s কত 4, তো আগে তো 4-এ ঢুকবে, সো একটা ইলেকট্রন ঢুকে গেছে, তারপরে বাকি ইলেকট্রনগুলো 3d-তে ঢুকে, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কই ঢুকে? 3d-তে ঢুকে। কিন্তু যদিও এটা সবচেয়ে বাইরের স্তর, বাট সবচেয়ে বাইরের সর্বশেষ ইলেকট্রনটা কই ঢুকবে? 29 নাম্বার ইলেকট্রনটা 3d-তে ঢুকবে, কারণ আগে 4s-এ ঢুকে যাচ্ছে, কারণ n প্লাস এল এর মান 4, সো উত্তর কি 3d। সো এই জিনিসটা কিন্তু অনেকে আবেগের বসে 4s দিয়ে দেয়, সো এটা কিন্তু ভুল করা যাবে না। পরেরটা দেখি ভাইয়া, 3d অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করে? 3d-র পরে কি দেখো 3d কত 3d, তাই না? 3d-র পরে কি হবে? আগে তো 4s-এ ঢুকছে, তারপরে 4p হবে আই থিঙ্ক, 3d কত 5, তাই না? সো 4p কত? 4p হচ্ছে 5, দেখো এটাতেই ঢুকবে। 4s কত? 4s-এ তো আগে ঢুকবে, এটা 4, 4d কত 6, 5s কত 5, তো দেখো 5s আর 4p-র ভিতরে অবশ্যই 4p-তে ঢুকবে, তারপরে 5s যাবে। মাথায় ঢুকছে ভাইয়া? পরেরটা যদি দেখি কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে, দেখো n প্লাস এল রুল, যার n এর মান কম, ঠিক আছে, সেটাই ঢুকবে যদি একাধিক সমান হয়। 6p কত 7, 4f কত 4f 4 3 7, f এর ক্ষেত্রে l এর মান কত 3, 5d কত 7, 7s কত 7। সো দেখো কার n এর মান কম? দেখো এটা না 4f এর ক্ষেত্রে n এর মান কম কার? 4f, দেখো 4 5 6 7, সো অ্যান্সার কি 4f-এ ঢুকবে। পরেরটা যদি দেখি নিকেলের কতগুলা ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস এল 4 হয়? চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন। দেখো নিকেলের কয়টা ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস এল 4 হয়? তো নিকেলের ইলেকট্রন বিন্যাস দেখো, নিকেল, তাই না, 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা গেল, 4s2, তারপর 3d কত 3d 8, কারণ এই পর্যন্ত 20টা চলে গেছে। সো এখন দেখবো n প্লাস এল 4, দেখো n প্লাস এল এর মান কত 4 হইতে হবে। সো এইগুলো তো হবেই না, কারণ এটা কত 1, এটা কত 2, এটা কত 3, এটা কত 3, সো আমার 4 চাইছে, 3p-টা কত 4,
কারণ কি n এর মান 3, l এর মান 1, 4s কত 4, এই দুইটাই চাইছে। এটা আবার কি হয়ে গেছে n + l 5 হয়ে গেছে। সো দেখো 6 2 8 টোটাল কয়টা ইলেকট্রন চাইছে কিন্তু দেখো কতগুলো ইলেকট্রন, 3s এ আছে 2টা, 3p তে 6টা, 6 2 8 টোটাল 8টা ইলেকট্রন। অ্যান্সার কি ডি নাম্বারটা। বুঝতে পারছো? সো নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n + l 4 হয়? 8টা ইলেকট্রনের ক্ষেত্রে। মাথায় ঢুকাইতে পারছি ভাইয়া? পরেরটা দেখি, কোনটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? দেখো সিলভার, একটা জিনিস মাথায় রাখবা, কপার, তার নিচে আছে সিলভার, তারপরে নিচে আছে গোল্ড, এই তিনটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। ক্রোমিয়াম, তার নিচে আছে মোলিবডেনাম, এই দুইটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। সো এই পাঁচটা সবসময় এই পাঁচটা থেকে পরীক্ষায় আসে, ঘুরে ফিরে আসে। সো এটা মাথায় ঢুকাই ফেলতে হবে। মাথায় কি ঢুকাইতে পারছি? পরেরটা দেখি, হুন্ডের নীতি। দেখো আউফবাউ নীতি শেষ, এখন আসছে হুন্ডের নীতি। কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো এস অরবিটালের ক্ষেত্রে। কারণ কি হুন্ডের নীতি কি, ধরো এই যে পি অরবিটাল যদি দেখাই তোমাকে, তিনটা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় ঢুকবে, সবগুলো সিঙ্গেল আকারে ঢুকতেছে। এস অরবিটালই তো একটা, এস অরবিটাল একটা, সো একটাই কি সিঙ্গেল ঢোকার পরে তো ডাবলই ঢুকতে হবে, মানে এইটা এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতিটা প্রযোজ্য নয়। বুঝতে পারছো? কারণ ডিতেও দেখো সিঙ্গেল ঢুকার চান্স আছে, এই সিঙ্গেল করে ঢুকতে পারতেছে, বাট এসে একটাই অরবিটাল। পরেরটা দেখি, নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একইমুখী হবে? উত্তর কি হুন্ডের নীতি। বুঝে গেছে? একটু আগে দেখছি একমুখী স্পিন হবে। পরেরটা দেখো, ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? ক্রোমিয়াম মানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? অযুগ্ম মানে কি বিজোড়। দেখো ক্রোমিয়াম কি বলি আমরা? ক্রোমিয়াম 24। সো আমরা বলি আর্গন, তারপরে কি 3d, তারপরে 4s1 3d 5। দেখো এইখানে একটাই কিন্তু সিঙ্গেল আছে, আর 3dতে দেখো পাঁচটাই কিন্তু সিঙ্গেল আছে, 1 2 3 4 5, এই দেখো পাঁচটাই সিঙ্গেল, কারণ হুন্ডের নীতি যদি মানো। তো টোটাল বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? 6টা। অ্যান্সার কি বি নাম্বারটা। চমৎকার প্রশ্ন, ঢাকা বোর্ডে দুইবারই আসছে। নিম্নের কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য? কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে? দেখো সোডিয়াম সবচেয়ে বাইরেরটা, দেখো 3s1 প্রযোজ্য না। দেখো হিলিয়ামেও 2s2 সবচেয়ে বাইরের, এস অরবিটাল। বেরিলিয়াম, ঠিক আছে, ও হিলিয়াম তো 1s2, 2s2 না ভাইয়া, 1s2 এস অরবিটাল। বেরিলিয়ামেও সবচেয়ে বাইরে 2s2। সো যাদের এস অরবিটাল আছে তাদের ক্ষেত্রে তো হুন্ডের নীতি প্রযোজ্য না। বাট দেখো 1s2 2s2 2p কত 4, অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে প্রযোজ্য, পি অরবিটাল আছে, হুন্ডের নীতি প্রযোজ্য। কারণ কি, এই যে সর্বাধিক সংখ্যক সিঙ্গেল আকারে ঢুকবে, তিনটা যদি অরবিটাল হয়, এই দেখো 4টা। বুঝে গেছে? মাথায় কি ঢুকাইতে পারছি ভাইয়া? পরেরটা যদি দেখি, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে? আমাদের পৌলির বর্জন নীতির কথা মনে আছে? আমি একটা ছন্দ দিয়ে পড়াই, স্টার 1 2 4 হ্যাশ। এটার মানে কি, 1 এ বোঝায় একটি পরমাণু, 2 এ বোঝায় দুইটি ইলেকট্রন, 4 এ বোঝায় 4টি কোয়ান্টাম সংখ্যার মান। 4টা কোয়ান্টাম সংখ্যা কি একটু আগে দেখলাম না? এস পি ডি এফ। অর্থাৎ একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি কখনো সেম হবে? কখনো সেম হইতে পারে না। অর্থাৎ 4টা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন ভিন্ন হইতেই হবে, ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ একটা সেম হইতে পারে, বাট বাকি সর্বোচ্চ 3টা সেম হইতে পারে, সর্বোচ্চ 3টা সেম হইতে পারে, বাট বাকি একটা ডিফারেন্ট হইতেই হবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে কয়টা কোয়ান্টাম সংখ্যা আছে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, তারপরে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আরেকটা কি আছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সো প্রথম 3টা সেম হইলেও ঘূর্ণনটা অবশ্যই ভিন্ন হবে, কারণ একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুইটি ইলেকট্রনের ক্ষেত্রে। তো সর্বোচ্চ কয়টা সেম হইতে পারে? 3টা সেম হইতে পারে, মানে 4টা ভিন্ন ভিন্ন হইতেই হবে। বুঝা গেছে? মাথায় ঢুকছে? এখন আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি শেষ, পরবর্তী টাইপটাই প্রবেশ করব। আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সিরিজ। সো এই বর্ণালী সিরিজটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আইসা পড়তে পারে যে কোনো বোর্ডে। সো একটু দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চলে রেখা দেখায়? তো হাইড্রোজেন পরমাণুর যদি বর্ণালীগুলো দেখি, আমরা জানি লাইমেন, তারপরে কি আছে ভাইয়া বামার, তারপরে আমরা জানি প্যাসচেন, তারপরে ব্র্যাকেট, তারপরে ফান্ড, তারপরে আরও কিছু আছে, ফান্ড বা ফুন্ড যাই বলো না কেন, তারপরে হামফ্রিস, এগুলো আছে। সো লাইম্যানের জন্য আমরা n = কি জানি 1, n = 2, n = 3, n = 4, n = 5। এটা হচ্ছে কি নিম্নতর শক্তি স্তর, ঠিক আছে, n1। আর n2 যদি দেখি এদের জন্য,
এইখানে 2 এর পরে 3 4 5 যা কিছু আছে, এখানে n2 কি হবে 3 এর পরে 4 5 অসীম পর্যন্ত চলে যেতে পারে, বুঝতে পারছো? তারপরে যদি n2 যদি এখানে আসো 4 এর পরে 4 5 ডট ডট ডট, এইখানে n2 5 6 ডট 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 ডট, আর এইখানে n2 6 7 ডট 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 অসীম পর্যন্ত যাবে। এদের যদি দৃশ্যমান বর্ণালীর অঞ্চলগুলো, মানে এরা কোন অঞ্চলে দেখা যায় এদের, ঠিক আছে? লাইমেন হচ্ছে ইউভি বা অতিবেগুনি, তারপরে বামার একমাত্র দৃশ্যমান অঞ্চল, বুঝতে পারছো? বামার দৃশ্যমান, আর বাকি সবগুলো আয়ার অঞ্চল বা বাংলায় বলা হয় অবলোহিত অঞ্চল, অবলোহিত অঞ্চল, বুঝতে পারছো? সো সব কিছু নিয়ে আমরা এখন আলোচনা করবো। সো দেখো হাইড্রোজেন পরমাণু বর্ণালী কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চল, অতিবেগুনিতে কে দেখা যায়? একমাত্র লাইমেন অঞ্চলটা, লাইমেন, বুঝে গেছে? পরেরটাই যদি যাই আমরা, কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী, ইউভি মানে কি লাইমেন, তো লাইমেনে নিম্নতর শক্তি স্তরটা কি হইতে হবে? 1 হইতে হবে। তো যেখান থেকে আসুক না কেন নিম্নতরটা 1 হইলেই লাইমেন, 2 হইলে বামার, ঠিক আছে, 3 হইলে এই 3 এরা কি প্যাসচেন, বুঝা গেছে? পরেরটা দেখি, কোনটি দৃশ্যমান বর্ণালী? আমরা পড়ছিলাম বামার, বামার একমাত্র দৃশ্যমান বর্ণালী, সো অ্যান্সার কি বি নাম্বারটা। পরে দেখো বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজটি ব্যতিক্রম? দেখো ব্যতিক্রম কে? বামার, কারণ বামার একমাত্র দৃশ্যমান দেখায়, বুঝা গেছে? কোনটা ব্যতিক্রম? দেখো বাকি সব ব্রাকেট, প্যাসচেন, হামফ্রিজ সবগুলো কি অবলোহিত, বামারটা ব্যতিক্রম। এইখানে বামার সিরিজের দ্বিতীয় লাইনের এন এর মান কত? দেখো বামারের দ্বিতীয় লাইন অর্থাৎ লাইমেন বামার n1 ইকুয়াল টু কত? বামারের ক্ষেত্রে 2, বুঝে গেছে? আর দ্বিতীয় লাইন মানে কি? যততম লাইন সেটা n-তম লাইন সেটা যোগ করব, তাই 2 প্লাস 2 কত হবে? 4, অ্যান্সার কি সি নাম্বারটা। পরেরটা দেখি, প্যাসচেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? লাইমেন বামার প্যাসচেন নিম্নতর কত? 3। দেখছো একটা বেসিক দিয়ে কতগুলো আমরা কভার করে ফেলতেছি। সো ওই শুরুর বেসিকটা তুমি একটু ফোকাস করবা, শুরুর বেসিকটা ফোকাস করলে বাকিগুলো তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। তারপর দেখো অসীম দূরত্বের শক্তি স্তর হতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে, দেখো কই আসছে? অসীম থেকে চতুর্থ, তো তুমি হিসাব করো লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট, সো অ্যান্সার চোখ বন্ধ করে আমি ব্র্যাকেট দিয়ে দিব। পুরা প্রশ্ন পড়ছি ভাইয়া, পুরা প্রশ্ন পড়িও নাই, তোমারও পুরাটা পড়াও লাগবে না, বুঝা গেছে? মাঝে মাঝে তুমি যদি বেসিকটা ক্লিয়ার থাকে পুরোটা পড়াও লাগবে না। সো টেনশন কোনো করার কারণ নাই, সব বন্ধুদের শেয়ার করে দাও যে এই ক্লাসটা করলে গুণগত রসায়নের ওয়ান শট যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, বুঝা গেছে? গুণগত রসায়নের ওয়ান শট যা কিছু আছে শেষ হয়ে যাবে। ওকে, তারপরে আসো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n2 এর মান কত? দেখো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট n1 কত? 4, ব্র্যাকেটের ক্ষেত্রে n1 কত? 4, আর n2 কত? 5 6 7 8 যা কিছু হইতে পারে। সো এই দেখো 5, অ্যান্সার কি ডি নাম্বারটা। ক্লিয়ার স্যার? পরেরটা দেখেন, ব্র্যাকেট সিরিজের কোন অঞ্চলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়? দেখো ব্র্যাকেট সিরিজের কোন অঞ্চলে? অবলোহিত অঞ্চলে না? দেখো লাইমেন অতিবেগুনি, বামার কি দৃশ্যমান, তারপর প্যাসচেন ব্র্যাকেট ফুন যা কিছু আছে এটা কি অবলোহিত বা আয়ার ইনফ্রারেড। পরেরটা দেখি, রিডবার্গ ধ্রুবকের মান কত? সো এই যে এই অঙ্কগুলো করার জন্য রিডবার্গ ধ্রুবকের মানটা দরকার। আমার সাথে বড় 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। দেখো 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স, এটা একটু পড়ে ফেলবা। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কত? দেখো কি বলছে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। সো ব্যাপারটা বুঝো, এখানে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য দুইটা যদি বলে উল্টা কিন্তু হবে। দেখো তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে মানে নিউবারের ক্ষেত্রে এখানে n1 কত? বামার সিরিজের জন্য n1 2, ঠিক আছে? আর n2টা কি হবে? অসীম হবে। যদি সরি n2টা কি হবে? ঠিক তার পরেরটা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে, অর্থাৎ 3 হইছে। এখন তোমারে যদি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য একটু বুঝো, তোমাকে যদি ল্যামডা বলতো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলতো, তাহলে n1টা কি হইতো? 2 হইতো, ঠিক আছে? n2টা কি হইতো? অসীম হইতো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে, বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি বলতো, ঠিক আছে? আর যদি তোমাকে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলে, দেখো এখানে যদি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলে n1, এটা কি সর্বনিম্নর ক্ষেত্রে, একটু ভালোভাবে বুঝো, প্যাস লাগায় না ভাইয়া, এটা সর্বনিম্নর ক্ষেত্রে। আর যদি n1 কত? 2, ঠিক আছে? n2টা কত হবে? অসীম, এটা কি সর্বোচ্চ,
এটা কি তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে, বাট তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে উল্টা হবে। দেখো ল্যামডা n1 ইকুয়াল টু তুমি 2 লিখবা, n2 ইকুয়াল টু কি লিখবা 3 লিখবা। এটা কার ক্ষেত্রে? সর্বোচ্চের ক্ষেত্রে, বুঝে গেছে? সো তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা দুইটা কিন্তু উল্টা, বুঝে গেছে? এখন যেহেতু তরঙ্গ সংখ্যা নিয়ে আলোচনা করতেছে, নিউ বার আর এইচ ইকুয়াল টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ছোট মান মাইনাস বড় মান, এটা নিয়ে প্যাস নেই। আর এইচ ইন্টু n1 কত 2 1/4 আর n2 কত 3, যেহেতু বলছে এখানে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বলে নাই, তো এইখানে তুমি অনায়াসে বলে দিবা 1/9। তাহলে কি আসে? তুমি ক্যালকুলেশন করলে তুমি পাবা 5RH ডিভাইডেড বাই 36। ডান স্যার, ডান। 5RH ডিভাইডেড বাই 36, অ্যান্সার কি? বি নাম্বারটা। পরেরটাই যদি যাই, আমরা যদি পরেরটাই যাই, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে পেস্টেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য। তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যখন সর্বোচ্চ আসবে তো n1 2, n2টা কি ঠিক তার পরেরটা। তো যখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলবে পেস্টেন সিরিজের ক্ষেত্রে n1 কত 3, n2 কত? n2 হচ্ছে ঠিক তার পরেরটা। তার পরেরটা কত ভাইয়া? আমরা যদি সুন্দরভাবে বলি, ঠিক তার পরেরটা কত? n2 হচ্ছে 4। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, ল্যামডার ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলছে। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বললে অসীম হইতো, বুঝা গেছে? তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা কিন্তু উল্টা, এটা একটু মাথায় রাখবা। পরীক্ষার হলে কিন্তু অনেক স্টুডেন্ট এটা ভুল করে আসে, পরীক্ষার হলে প্রচুর স্টুডেন্ট ভুল করে আসে। এখন আসেন স্যার, আমরা নিউ বার ইকুয়াল টু তরঙ্গ সংখ্যার সূত্রটা জানি, RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ছোট মান মাইনাস বড় মান। সো আমরা যদি দেখি 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/9 মাইনাস 1/ কত 16, যেহেতু 4, ওকে। 16 আর 9 তুমি যদি লসাগু করো, সব সলভ করো, তো তুমি এইখানে পাবা হচ্ছে 1/λ RH, নিচে পাবা 144, 16 থেকে 9 বাদ দিলে কত থাকে? 7। 144 ইন্টু 7 ক্যালকুলেশন করো তোমরা, হ্যাঁ। এখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তরঙ্গ সংখ্যা চাই নাই। তরঙ্গ দৈর্ঘ্য যখন আসবে তখন উল্টায় যাবে, 144/7 RH, RHটা নিচে চলে যাবে। সো অ্যান্সার কি? ডি নাম্বারটা। বুঝতে পারছেন স্যার? সো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা প্যাস লাগানো যাবে, এই জিনিসটা নোট ডাউন করে নাও। তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে সর্বনিম্ন, ঠিক আছে, ঠিক তার পরেরটাই ভাবে পড়বা। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে ঠিক তার পরেরটা। বুঝতে পারছেন স্যার? এই বেসিকটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো একটু দেখো, এই যে বিকিরিত রশ্মিগুলো যে আছে, আমরা জানি, আমি একটা ছন্দ পড়ি, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, তারপরে মাঝখানে কি আছে? দৃশ্যমান, তারপরে কি আছে? অবলোহিত, তারপরে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। সো আমি এইভাবে পড়তাম, মগারতি, মাঝখানে দৃশ্যমান, তারপরে ও মারে, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। মানে কি, এই যে সবগুলোর প্রথম অক্ষরগুলো মনে রাখতাম, তাইলে কি হবে? পরীক্ষার হলে ভুল করার চান্স নাই। তো আস্তে আস্তে কি উপরের থেকে নিচের দিকে কি হচ্ছে? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে ভাইয়া? বাড়ছে। এই জিনিসটা মাথায় রাখবা, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। তো কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখো, মহাজাগতিক রশ্মি না রেডিও রশ্মি? দেখো, মহাজাগতিক রশ্মি হবে না, এটা কম। রঞ্জন রশ্মি, এক্স রে মানে কি? রঞ্জন রশ্মি, তার থেকে একটু বেশি। ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি, তার থেকে একটু বেশি। ভিজিবল রে, তার থেকে একটু বেশি। অ্যান্সার কি? ডি নাম্বারটা হবে, ভিজিবল রে। ঠিক আছে স্যার? সো এই যে এই অর্ডারটা মনে রাখলে তুমি যে কোনো প্রশ্ন উইদাউট এনি কনফিউশন উত্তর করতে পারবা। পরেরটা দেখো, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি অতি বেগুনি রশ্মি বা ইউভি রে। ঠিক আছে, তারপরে দেখো, আপতিত রশ্মি মানে ইউভি রশ্মি, তুমি যদি আসল টাকার মধ্যে ফালাও একটা বিকিরিত রশ্মি পাই, মানে দৃশ্যমান রেঞ্জ পাই। এটা কত? 380 থেকে 780 ন্যানোমিটার, দৃশ্যমান অঞ্চল যেটা 380 থেকে 780। দেখো, এইটাই আবার ভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে এই যে তুমি যে ইউভি রশ্মিটা ফালাচ্ছ, এই অংশটার, এটা কি বিকিরিত রশ্মি দেখতেছে আমি, দৃশ্যমান 380 থেকে 780 ন্যানোমিটার। তোমাকে যদি বলা হয় ভাইয়া জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত, উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা কি হবে স্যার? উত্তরটা কি হবে? উত্তরটা আমাদের 10 থেকে 380 ন্যানোমিটার, নাকি হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার, নাকি 10 থেকে 230 ন্যানোমিটার? উত্তরটা হবে বি নাম্বারটা, 230 থেকে 375 ন্যানোমিটার। সো এই জিনিসটা একটু মাথায় রাখো কিন্তু, 230 থেকে 375 ন্যানোমিটার। পরেরটা দেখো, চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটা ব্যবহার করা হয়? অবলোহিত রশ্মি বা আইআর রশ্মি। পরেরটা যদি দেখি, ক্যান্সারে আক্রান্তর ক্ষেত্রে কোষ শনাক্তকরণে, দেখো ক্যান্সারে আক্রান্ত কোষ শনাক্তকরণে
এটাও অবলোহিত রশ্মি। চিকিৎসা বিজ্ঞানে আয়ার রশ্মির কিন্তু ব্যাপক চাহিদা। পরেরটা দেখো, কোন যৌগে কার্বন এবং হাইড্রোজেন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? এইটাও আয়ার রশ্মি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো, একবার দেখলে দেখবা সব হয়ে যাচ্ছে। রেখা বর্ণালীর মাধ্যমে কি করা হয়? মৌল শনাক্তকরণ করা হয়। রেখা বর্ণালীর মাধ্যমে আমরা কি করি? মৌল শনাক্তকরণ করি। পরেরটা যদি দেখি, ওয়াইফাই কি? মাইক্রোওয়েভ, তাই না? ওয়াইফাই কোনটা ব্যবহার করা হয়? কোন অঞ্চলের তড়িৎ চুম্বকীয় বিকিরণ? মাইক্রোওয়েভ। পরেরটা দেখো, কোন রশ্মিটির শক্তি সর্বাধিক? কোনটা দেখো তো, আমরা এই যে পড়ছিলাম না, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনী রশ্মি, ঠিক আছে, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। সো অ্যান্সার কি? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যকার, ঠিক আছে, কোন রশ্মিটির শক্তি? আচ্ছা দেখো, শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু উল্টা, বুঝতে পারছো? এই দেখো এখানে কি বলছে, শক্তি। দেখো আমরা কি জানি, E = H নিউ বা H C ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে দেখো এই শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য এটা কি ব্যস্তানুপাতিক না ভাইয়া? শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক? অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, মানে রেডিও ওয়েভের শক্তি সবচেয়ে কম। তাহলে দেখো কে উপরের দিকে আছে? গামা রশ্মি না? মহাজাগতিক রশ্মি গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম বাট শক্তি বেশি। সো এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকায় ফেলো, পরীক্ষার হলে ভুল করা যাবে না, টাইম নাই আর 3 থেকে 4 দিন আছে পরীক্ষার। এরপরেই কিন্তু এই পরীক্ষায় যা দিয়ে দিবা আজীবন তোমার এইচএসসি কেমিস্ট্রিতে এই মার্কটাই থাকবে, বুঝতে পারছেন স্যার? এইচএসসি কেমিস্ট্রিতে এই মার্কটাই থাকবে। ভালো কথা। আমি এইবার হচ্ছে অফলাইনেও পড়ানোর চিন্তা করতেছি। তো কোন কোন জেলায় অফলাইন শুরু করা যায়, অফলাইন ভার্সিটি কেমিস্ট্রিটা পড়াবো চিন্তা করছি। তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমাদের কমেন্টে ভালো রেসপন্স পাইলে আমি শুরু করে দিব। আমাদের অ্যাচিভের সেন্টার আছে অনেক জেলায়, ঠিক আছে? কোন জেলাটায় শুরু করা যায় ভার্সিটি কেমিস্ট্রি তোমরা একটু বইলো, ওই জেলায় শুরু করব। তারপর দেখো নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়? কোন নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়? আমরা জানি হাইড্রোজেনের যে নিউক্লিয়াসটা আছে, ঠিক আছে, হাইড্রোজেন, এটা নিউক্লিয়াসটা হচ্ছে এনএমআর সক্রিয়। এমআরআই কি? এমআরআই তো আমরা জানি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, মানে কি চৌম্বকীয় রেডিও প্রতিচ্ছবিকরণ বা অনুকরণ, প্রতিচ্ছবিকরণ তো হবে না, চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ, ঠিক আছে, ঠিক আছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ওকে, এমআরআই। কোন রশ্মি মানব শরীর থেকে নির্গত হয়? বলো তো, মানব শরীর থেকে কোন রশ্মিটা নির্গত হয়? নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার, রেডিও ওয়েভ। উত্তর হচ্ছে MIR বা মিডল আয়ারটা মানব শরীর থেকে নির্গত হয়। পরেরটা দেখি, রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা যায় কি? NIR। NIR মানে কি? নেয়ার আয়ার, বুঝতে পারছো? NIR মিন্স কি? নেয়ার আয়ার। পরবর্তীটা যদি দেখি, দুর্বল তরঙ্গ ফার আয়ার, এটা কি কাজে ব্যবহার করা হয়? ফার আয়ারটা হচ্ছে ব্যথা উপশমে, ব্যথা উপশমে। তারপরের টপিকে আমরা চলে যাব। তারপরের টপিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রাব্যতা। সো দ্রাব্যতাটা আমরা শুরু করতেছি। সো দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল থেকে যত ধরনের ম্যাথ আসতে পারে এমসিকিউ, তো সবগুলো টাইপে 8-9টা টাইপ আমি করাই দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নাই। আর হচ্ছে তারপরে আয়ন শনাক্তকরণ দিয়ে আমরা শেষ করব এই ক্লাসটা। সো আমরা একটু দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, একটু ভালোভাবে বুঝছো, দ্রবণে 50 গ্রাম দ্রবণের ভর কত? ঠিক আছে, 150 গ্রাম। দ্রব্য কত? 50 গ্রাম। দ্রবীভূত থাকলে ওই দ্রব্যের দ্রাব্যতা কত? দ্রাব্যতার সূত্র জানি, দ্রাব্যতা S = দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100, শতকরা এককে প্রকাশ করা লাগে। তারপরে দেখো আমরা কি জানি, দ্রবণ = দ্রব্য যোগ দ্রাবক, এই সূত্রটাও আমরা জানি। সো দেখো দ্রবণ দেওয়া আছে কত? 150, দ্রব্য কত দেওয়া আছে? 50, আমার দ্রাবকটা লাগবে, দ্রাবকটা লাগবে, ঠিক আছে, দ্রাবক লাগবে। তো দ্রাবক কত? দ্রাবক হচ্ছে 100 গ্রাম। দ্রাবক কত? 100। সো একটু খেয়াল করো, দ্রব্য 50, দ্রাবক 100, সূত্রের 100, তো আমার কাটাকাটি গেলে কত থাকে? 50। সো দ্রাব্যতা কত? 50। অ্যান্সার কি? সি নাম্বারটা ইজি। পরের অঙ্কটা দেখি আমরা, ম্যাগনেসিয়াম ফসফেট, ঠিক আছে, দেখো ম্যাগনেসিয়াম ফসফেট আমরা কি জানি? ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম কি? 2+, আর ফসফেট কি? PO4 3-, এই দুইটা মিলে কি হবে? ম্যাগনেসিয়াম ফসফেট। দেখো Mg3PO4 2, আমরা এইভাবেই তো লিখি। সো এর দ্রাব্যতা গুণাঙ্ক কত? তো দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা গুণাঙ্ক বা KSP কত? সো একটু খেয়াল করো, এটার জন্য কি করব আমরা, এটার জন্য কিভাবে করব? সো একটু খেয়াল করো, ম্যাগনেসিয়াম এটাকে S ধরবো, কয়টা আছে? 3টা, 3s। ফসফেটটা কি হবে? দেখো তো, ফসফেট এটা কি? S, কয়টা আছে? 2টা আছে, 2s। এখন দেখো 3টা আছে না, এটাকে হোল কিউব করে দিব, গুণ
এটা কয়টা আছে? দুইটা আছে না, এটা হোল স্কোয়ার করে দিব, মানে যেটা সহগ সেটা পাওয়ারে যাবে, সহগ পাওয়ারে যাবে। তাহলে কি আসে দেখো তো, কেএসপি আমি যদি দেই এইখানে কেএসপি ইকুয়াল টু, এটা কি আসবে, 3 কিউব কত 27 এস কিউব ইন্টু 4 এস টু দি পাওয়ার 4। তাহলে কি আসে দেখো তো, 108 আসে না, 4 20 80, 4 7 28, 108 এস টু দি পাওয়ার 5। সমস্যা নাই, দেখো 108 এস টু দি পাওয়ার 5। সো একটু খেয়াল করো, এটা হচ্ছে যদি আমি দ্রাব্যতার গুণফল বের করি। এখন একটু খেয়াল করো, আমার এই ফরম্যাটে দেওয়া নাই, আমার দেওয়া আছে এই ফরম্যাটে, ম্যাগনেসিয়াম 2 প্লাস PO4 3 মাইনাস। কয়টা আছে ম্যাগনেসিয়াম কয়টা আছে? 3টা, 2 প্লাসকে 3 কিউব, যারটা সহগটা আমি পাওয়ারে দিয়ে দিব। PO4 ফসফেট কয়টা আছে? 2টা আছে, এটা স্কোয়ার করে যাবে, মাঝখানে গুণ। তাহলে কেএসপি সমান সমান কি দেখো, দুইভাবেই করা যাচ্ছে। ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা কি হোল কিউব, দেখো কই আছে, এই যে এইখানে হোল কিউব। তারপরে কি আসবে আমার, একটু স্যার খেয়াল করেন, PO4 3 মাইনাস হোল স্কোয়ার, PO4 3 মাইনাস হোল স্কোয়ার, এই যে ডি নাম্বারটা উত্তর। ম্যাগনেসিয়াম 2 প্লাস হোল কিউব, PO4 3 মাইনাস হোল স্কোয়ার। ঠিক আছে, একদম ইজি জিনিস, প্রথমবার ভাইঙ্গা দেখাই দিলাম। পরেরটা দেখো, AX2 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত হবে? কি দেওয়া আছে ভাইয়া? AX2, তাই না? সো এটা কি করবো আমরা, এটাকে S ধরবো, S এর সহগ কি 1, Xটাকে কি ধরবো, Xটাকে 2S ধরবো, 2S সহগটা কি আকারে, পাওয়ার আকারে চলে যাবে, তাহলে 2 দুগুণে 4, 4S কিউব। অ্যান্সার কি, বি নাম্বারটা, সহজ জিনিস। দেখো সামনে যাই আমরা, কপার ফসফেট, ঠিক আছে, তাহলে এটা কি করব দেখো তো, কপার ফসফেট CO3 PO4 2, দেখো এটা কি করব 3S, দেখো 3টা আছে 3S, শকটা পাওয়ার আকারে চলে যাবে, PO4 2S শকটা কই যাবে, পাওয়ার আকারে, তাহলে কি 27 S কিউব ইন্টু 4S স্কোয়ার, কত হবে 108 S টু দি পাওয়ার 5। দেখো 108 S টু দি পাওয়ার 5 আছে, অ্যান্সার কি, ডি নাম্বারটা। পরের প্রশ্নটা, ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.00655 গ্রাম পার লিটার। একটু দেখো কয়েকটা জায়গায় মার্ক করো, গ্রাম পার লিটার, এটা মোল পার লিটারে নিতে হবে আমাদের, কার, ফ্লোরাইডের ঘনমাত্রা। তো ফ্লোরাইডের ভর দিয়ে ভাগ করলে এটা মোল পার লিটারে নিতে হবে, তারপর আমরা কাজ করব, বুঝতে পারছো? ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত? আচ্ছা দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইড, এটারে ভাঙলে আমরা কি পাই, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 মোল ফ্লোরাইড, তাই না? এখন দেখো এটার জন্য দ্রাব্যতা, এটা S, এটা কি 2S, বাট কি দেওয়া আছে আমার, ঘনমাত্রা C ইকুয়াল টু 2S। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমার যেহেতু দ্রাব্যতা গুণফল বাইর করতে বলছে, দ্রাব্যতা গুণফলের জন্য দ্রাব্যতা লাগবে, কিন্তু দ্রাব্যতা দেওয়া আছে এখানে নাই, তো আমার ঘনমাত্রা দেওয়া আছে C ইকুয়াল টু 2S, তাহলে S ইকুয়াল টু C/2, এটা করতে হবে। তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু তোমার গ্রাম পার লিটারে দেওয়া আছে, মোল পার লিটারে। তো মোল পার লিটারে করতে গেলে কি করতে হবে, এই যে ফ্লোরাইডের ভর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0.00, তারপরে কি আছে 655, এটা কি গ্রাম পার লিটার না? ফ্লোরাইডের ভর কত, এই যে একটা ফ্লোরাইডের ভর কত 19 দিয়ে ভাগ করি আমরা, 19 দিয়ে ভাগ করলে এটা কই যাবে, মোল পার লিটারে যাবে ভাইয়া। সো মোল পার লিটারে কনভার্ট করে কাজ করতে হবে। দেখো 0. এখানে লিখে দিই, হ্যাঁ একবারে ক্যালকুলেশন হয়ে যায় 0.00, দেখো একটু বড় অঙ্ক, সিকিউতে কাজে লাগবে, 655, ঠিক আছে, এটা দিলাম, এটা ভাগ 19, এটা কি আসলো, C এর ভ্যালু, ঠিক আছে, তারপরে ভাগ 2, বুঝে গেছে? তাহলে একবারে তোমার ক্যালকুলেশন হয়ে গেল 0.00655 2 × 19, তাহলে কত আসে দেখো তো, 1.72 × 10⁻⁻4। এখন দেখো এইটা 2S, এইটা S, তাহলে দ্রাব্যতা গুণফল কত হবে, 4S কিউব না রে বাবা, 4S কিউব হবে কিনা, তো 4 × S কত পাইছি আমি, দেখো তো 1.72 × 10⁻⁻4, এটার হোল কিউব। এখন ক্যালকুলেশন করে তুমি দ্রাব্যতা গুণফল পেয়ে যাবে, 4 × 1.72 x⁻⁻4, এটার হোল কিউব, তাহলে কত আসে 2.04 × 10⁻11। দেখো -11 কই আছে, এই যে ডি নাম্বারটা অ্যান্সার, বুঝে গেছে? এত কঠিন না কিন্তু, বেসিকটা বুঝলে তোমার জন্য এটা পানি ভাত ভাইয়া, বেসিকটা বুঝলে এটা পানি ভাত। ওকে, একটু বড় ছিল, সিকিউতে কাজে দিবে। তারপর দেখো এটা অনেকবার আসছে, Lm2 এর দ্রাব্যতা এত মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? দেখো এইখানে গ্রাম পার লিটারে কিন্তু নেওয়া লাগবে না, কারণ সব কিছুই মোল পার লিটারে আসছে। ওকে, তো দ্রাব্যতা দেওয়া আছে, তো দ্রাব্যতা গুণফল কত হবে দেখো তো, Lm2 S × 2S হোল স্কোয়ার, মানে কি 4S কিউব, এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। কেএসপি ইকুয়াল টু আমরা যদি দেখি এটা কত আসে 4S কিউব, তাহলে 4 × দ্রাব্যতা গুণফল কত 0.0003, এটার হোল কিউব, তাহলে কত আসে দেখো তো, 4 ×
0.0003, okay, whole cube. 1.08 into 10 to the power minus 10. 1.08 into 10 to the power minus 10, বি নাম্বারটা অ্যান্সার। পরেরটা দেখি, দেখছো কতগুলো বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট কিন্তু। সিলভার ক্লোরাইডের, দেখো সিলভার ক্লোরাইড, ওকে, প্রতি লিটারে জলীয় দ্রবণে এত গ্রাম, গ্রাম পার লিটারে আছে, কই নিতে হবে, মোল পার লিটারে, মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, অঙ্ক করার সময়। জলীয় দ্রবণে 0.0015 গ্রাম হলে দ্রাব্যতা গুণফল কত, তাই না? এখন দেখো দ্রাব্যতাটা দেওয়া আছে, দ্রাব্যতাটা কিসে দেওয়া আছে, গ্রাম পার লিটারে, তাহলে এটারে কি 0.0015, এটা গ্রাম পার লিটারে আছে, মোল পার লিটার। সিলভার ক্লোরাইডের ভর কত, সিলভার কত 108, আর ক্লোরিন কত 35.5, তাহলে 143.5 আসে না রে বাবা ভর সিলভার ক্লোরাইডের, কার, সিলভার ক্লোরাইডের, সিলভার 108, 35.5, সো 143.5 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে মোল পার লিটারে এসে পড়বে কত, দেখো 0.0015 ডিভাইডেড বাই 143.5, কত আসে রে বাবা, 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এত মোল পার লিটার। সো আমি আগে মোল পার লিটারে নিয়ে নিচ্ছি। এখন দেখো কি বলছে, দ্রাব্যতা গুণফল কত, তাহলে দেখো দ্রাব্যতা গুণফল কি হবে রে বাবা, এটা এস, এটাও এস, এস স্কোয়ার কেএসপি ইকুয়াল টু এস স্কোয়ার, তাহলে দেখো 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটার হোল স্কোয়ার, তাহলে কত আসে দেখো তো, 1.05 স্কোয়ার করে দিলেই হবে, কত আসে 1.1025 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, দেখো ক নাম্বারটাই উত্তর। ক্লিয়ার, ক্লিয়ার, ইজি কিন্তু। হ্যাঁ, পরেরটা দেখি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, ঠিক আছে, কার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা চাইছে। এখন দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কেএসপির ভ্যালু কত, দেখো তো, এটা এস আর এটা 2s হোল স্কোয়ার, দ্যাট মিনস কি 4s কিউব, তো 4s কিউব ইকুয়াল টু কেএসপি, অ্যান্ড কেএসপির ভ্যালু দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল মানে কি, কেএসপির ভ্যালু দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে, এস কিউব সমান সমান কেএসপি বাই 4, তাই না? আর এস কত, এস ইকুয়াল টু 3 রুট কেএসপি বাই 4, বুঝে গেছে? এখন ক্যালকুলেটরে আমরা বসাবো 3 রুট কেএসপির ভ্যালু কত, কেএসপির ভ্যালু 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 4, সো আমরা একটু করি, শিফট 3 রুট 4.42 এক্স পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসে রে বাবা, 0.0222, মানে কি, আমি যদি বলি 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এভাবেও তো দিতে পারি, 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এই যে অ্যান্সার, বুঝে গেছে, বি নাম্বারটা 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। পরেরটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্রোমেটের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে, কার, কেএসপির মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 12, হ্যাঁ, সিলভার আয়নের ঘনমাত্রা কত, তাই না? সিলভারের ঘনমাত্রা চাইছে সি, একটু বুঝছো কিন্তু, সি চাইছে, দ্রাব্যতা কিন্তু চাই নাই, ভালোভাবে বুঝছো, সিলভারের ঘনমাত্রা। এখন দেখো আগে আমার দ্রাব্যতা বের করতে হবে দ্রাব্যতা গুণফল থেকে। এখন দেখো সিলভার ক্রোমেট, তাই না, Ag2Cr O4, এটারে ভাঙ্গাইলে কি পাই, দেখো CrO4, তো আমি কি পাই, 2 সিলভার প্লাস প্লাস CrO4 2 মাইনাস, তাই না, এটাই তো পাই। এখন দেখো এটা কত, 2s, ওকে, 2s, এখন ঘনমাত্রাটা কি হবে, সিলভারের ঘনমাত্রাটা C ইকুয়াল টু 2s, বুঝে গেছে? আর এটা কত, এটা হচ্ছে s। এখন একটু খেয়াল করো, এখন খেয়াল করো, দ্রাব্যতা গুণফল কি হবে, 4s কিউব, তাই না, বুঝেই যাচ্ছে, দ্রাব্যতা গুণফল 4s কিউব। এখন এইখান থেকে আমি দ্রাব্যতাটা বের করব আগের মতোই, 3 রুট কেএসপি ডিভাইডেড বাই 4, একটু আগে যে অঙ্কটা করলাম, তাই না? সো কেএসপি কত ভাইয়া, আমার কেএসপি দ্রাব্যতা গুণফল 1.15, দেখো শিফট 3 রুট, আমি 1.1 এক্স পাওয়ার মাইনাস 12, তাই না, তারপরে 4, ক্যালকুলেটারে কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল করা যাবে না, 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এইটারে 2 দিয়ে গুণ করলেই 2 ইন্টু 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, তাইলে কিন্তু ঘনমাত্রা পেয়ে যাবো। আমাদের দ্রাব্যতা চাই না কিন্তু, এটা কি পাইছি, দ্রাব্যতা ইন্টু 2, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আছে অপশনে, 1.3, এই যে দেখো সি নাম্বারটা 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, মজা লাগতেছে না? তো দ্রাব্যতা যা যা অঙ্ক আছে আমি কিন্তু করাই দিচ্ছি। তারপর এখন আসো শিখা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ। দ্রাব্যতা কিন্তু ডান, বুঝে গেছে, দ্রাব্যতা ডান। দেখো নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদ আর সবুজ,
দেখো সোনালী হলুদ দেয় সোডিয়াম, আর কাঁচা আপেলের মতো সবুজ বা হলুদ আর সবুজ বেরিয়াম, মনে রাখবা বেরিয়াম। পটাশিয়াম কি কালো বেগুন, K4 কালো বেগুন, বেগুনি কালার দেয়। ক্যালসিয়াম ইটের মতো লাল। বুঝে গেছে? পড়তে পড়তে ফেনা তুলে ফেলবা। শিখা পরীক্ষায় কোন আয়নের বর্ণ কোবাল্ট কাচ দিয়ে হালকা সবুজ দেখা যায়? সো এটা কি হবে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি ইটের মতো লাল, বাট কোবাল্ট ব্লু গ্লাসে যখন দেখবে এটা কি দেখা যায়? হালকা সবুজ। তারপরে দেখো কোনটি শিখা পরীক্ষা দেয় না? মনে রাখবা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এটার সাথে ম্যাগনেসিয়াম লিখে রাখো। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা শিখা পরীক্ষা দেয় না, আজীবন মাথায় রাখবে। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এদের আকার ছোট, উত্তেজিত হইতে পারে না। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, K2H2SB2O7। এক্ষুনি 2বার 3বার পড়ে ফেলো, দেখো কতগুলো বোর্ডে আসছে। সোডিয়াম আয়ন শনাক্তকরণ আইসা পড়তে পারে কিন্তু তোমার বোর্ডেও, হ্যাঁ আইসা পড়তে পারে। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রা আয়োডেট মার্কিউরেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা ক্ষার, মানে কি জিনিসটা হচ্ছে K2HgI4, মানে এটা বলা হচ্ছে নেসলার দ্রবণ। মনে রাখবা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার দ্রবণ মানে K2HgI4, এটাও পরীক্ষা আসতে পারে, প্লাস একটা ক্ষার। ঠিক আছে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। পরীক্ষার হলে যে কোনো কিছু দিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে কিন্তু বলতে পারে এটা কি, এটা নেসলার দ্রবণ। এটা কি বলতে পারে? নেসলার দ্রবণ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। পরেরটা দেখো, পটাশিয়াম ফেরোসায়ানেট দ্রবণ দ্বারা K4Fe6 কোন ক্যাটায়ন নিশ্চিত পরীক্ষা করা যায়? উত্তর হচ্ছে আমাদের কপার। কপারের নিশ্চিত পরীক্ষায় পটাশিয়াম ফেরোসায়ানেট। পরেরটা দেখো, কপার আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? আমি একটু আগে দেখছি কপার আয়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানেট। উত্তর কি হবে? পটাশিয়াম ফেরোসায়ানেট, অর্থাৎ এই যে আমাদের K4Fe6। দুই জায়গাতেই আছে K4Fe6, তাই না? সো এটা অপশনটা দুই জায়গায় এসে পড়ছে। সো এটা মানে টাইপিং মিস্টেক। ওকে, পরেরটা দেখো, কোনটি নেসলার বিকারক? একটু আগে দেখাইছি, দেখো K2HgI4 প্লাস একটা ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইডে থাকতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডে থাকতে পারে। পরেরটা দেখো, কোনটি শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়? অলওয়েজ মনে রাখবা সালফেট শনাক্তকরণে, সালফেট শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। সালফেট, বেরিয়াম নাইট্রেট। সো দ্যাটস অল। এইটা ছিল আজকে গুণগত রসায়নের ওয়ান শট MCQ ক্লাস। বাকি যেগুলো আছে সবগুলো আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে যাবে, সো টেনশন করিও না। সো ভাইয়ের যত কষ্টই হোক সবগুলা ওয়ান শট MCQ বলো, CQ বলো, সবগুলাই হচ্ছে এই চ্যানেলে আবার আপলোড হবে HSC 25-এর জন্য। সো সব বন্ধুদের মেনশন করে দাও, সব বন্ধুদের শেয়ার করে দাও যে সাকিব ভাইয়ার ওয়ান শট আবার আইসা পড়ছে। সো চিন্তা করার কোনো কারণ নাই। সো আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।